এখন যেদিকে যাচ্ছি মানে কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই, দেখছো পুরো ফাঁকা ধুধু মাঠ। গুন্ডিজাগাকি ওয়াটারফল, গুন্ডিজাগাকি ওয়াটারফল এসে কিছুটা হতাশই হলাম। গুড মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে আমাদের কেওনঝাড় ট্রিপের থার্ড ডে। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 10টা বাজে অলমোস্ট। তো আমরা বেরোলাম এখন আমাদের ওটিডিসি পান্থনিবাস থেকে। তো এখন আমরা এদিকে যাচ্ছি হচ্ছে এমআরএফের একটা এক্সক্লুসিভ স্টোর আছে সেখানে। মনে হচ্ছে টায়ারটায় কিছু একটা গন্ডগোল হয়েছে, তো সেটা একটু চেক করিয়ে নেবো। যদি লিক হয়ে থাকে তাহলে সেটা সারিয়ে নেবো, আর না হলে একটু নাইট্রোজেন ভরে নেবো, নিয়ে আজকের এক্সপ্লোরেশনের জন্য বেরোবো। তো আজকে আমাদের রয়েছে গুন্ডিচাঘাকি ওয়াটারফলস, তারপরে আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা আজকে ঘুরে দেখব। তো চলো তোমরাও থাকো আমাদের সাথে। আসলে এখানে দেখো কিছু কিছু জায়গায় এরকম রাস্তা, আর মানে খুব মানে একদম পুরো সূঁচের মতো কিছু পাথরের টুকরো পড়ে থাকে রাস্তায়, ওই জন্যই হয় মুশকিল। এবারে কত বাঁচিয়ে চালাও, মানে যেদিকেই যাবো সেদিকেই তো পাথর, মানে এরকম পাথরের টুকরো, এইটাই হচ্ছে মুশকিল। যাই হোক, তা কিছু করার নেই। আর আজকে আর ওটিডিসি পান্থনিবাস থেকে ব্লগটা শুরু করতে পারলাম না, কারণ আজকে ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। আমি উঠেছি অলমোস্ট 9:45-র সময়, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে রেডি হয়ে এই বেরোলাম। ওটিডিসির পান্থনিবাসে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয়, সেই জন্য সকালে খাওয়া নিয়ে কোনো টেনশন থাকে না। আজকে যেমন দিয়েছিল পুরি আর তরকারি, মানে আটার লুচি আর আলুর তরকারি। গতকাল দিয়েছিল উপমা এবং তার সঙ্গে ওই ঘুগনি টাইপের একটা, বেশ ভালোই ছিল খেতে। দাঁড়িয়ে রয়েছি একটা সিগনালে, এই সিগনাল থেকে আমাদের যেতে হবে সোজা। আর এটাই অ্যাকচুয়ালি মেন কেওনঝাড় টাউন, মানে আমরা ওই যে ব্রিজের নিচ থেকে যে ক্রস করে ঢুকলাম দেখেছো নিশ্চয়ই, তো তারপর থেকেই শুরু হয়েছে কেওনঝাড় মেন টাউন। আর আমাদের ওটিডিসি যে পান্থনিবাসটা সেটা অ্যাকচুয়ালি একদম হাইওয়ের ওপর, এদিকেই বাজারঘাট সমস্ত কিছু এদিকে, ওদিকে তো শুধু ট্রাক আর ট্রাক। যাই হোক চলো, সিগনাল খুললো, আমরা এগোই এবার। এই রাস্তাতেই কিছুটা গেলে সোজা পড়বে আমাদের এমআরএফ স্টোর। কেওনঝাড় টাউনটা বেশ বড় এবং সমস্ত কিছুই আছে, মানে বাজার দোকান সমস্ত কিছু, কিন্তু রাস্তাঘাটের অবস্থা একটু গন্ডগোলে, মানে খুব খারাপ না, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করে বড় গর্ত, তো এইগুলো একটু আছে। তো এছাড়া মোটামুটি ঠিকই। আসলে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো ওই জন্য বোধহয় মেনটেন করাও একটু মুশকিলই হয়। দেখেছো, তবে রাস্তা দেখো পরিষ্কার করার কাজ চলছে, মনে হচ্ছে রাস্তাটা ঠিক করার কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি, ওই জন্যই হয়তো পরিষ্কার করার কাজ চলছে। ও থ্যাঙ্কস গড, কোনো লিক ছিল না টায়ারে, আপাতত খুঁজে পাওয়া যায়নি। তো এখানে এই ভাই আমার টায়ারে শুধু হাওয়া দিয়ে দিচ্ছে, হাওয়া দিলেই কাজ হয়ে যাবে। তো দুটো চাকাতেই হাওয়া বের করে আবার হাওয়া দিয়ে দিচ্ছে, এটা একটা ভালো হয়েছে। আর এটা হচ্ছে এখানকার কেওনঝাড়ের এমআরএফ টিএনএস টায়ার সার্ভিস ফ্র্যাঞ্চাইজি। তো আমি কলকাতাতেও যেখানে টায়ার চেঞ্জ করাই সেটাও অ্যাকচুয়ালি এমআরএফ টিএনএসই, তো এটা ভালো হয়েছে, এমআরএফ টিএনএস পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। ঠিক আছে চলো এবার এখান থেকে বেরোই। তো এখন যাচ্ছি কেওনঝাড় শহরের মধ্যে দিয়ে। এটা একটা হাই স্কুল, মানে অনেকগুলো হাই স্কুল দেখলাম এখানে। আর শহরটা কিন্তু বেশ সুন্দর, মানে ভালো, বেশ বেশ ছোটো শহর যেরকম হয় সব কিছুই রয়েছে। আর ট্রাফিক বেশ ভালো, আর এই দিকে দেখছি আবার রাস্তাঘাটও বেশ সুন্দর। আর ওই রাস্তাটাও আবার তৈরি করার কাজ চলছে, যেটা বলছিলাম তোমাদের, ওই রাস্তাটাও অ্যাকচুয়ালি আবার সারানোর কাজ শুরু হয়েছে। আর এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ট্রাফিক রুল, সবাই কিন্তু বেশ ডিসিপ্লিন, সবাই ট্রাফিক রুল মেনেই চলছে। তো বেশ ভালো, মানে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। যেরকম প্রত্যেকটা জায়গায় গিয়েই আমার মনে হয় যে এখানে থেকে যাই, বা এখানে একটা বাড়ি থাকলে বেশ ভালো হতো, এটাও কিন্তু ব্যতিক্রম হয়নি। আরেকবার আসার ইচ্ছে তো রইলই। আর কেওনঝাড়ের ওয়েদার নিয়ে অনেকেই আমাকে বলছিল যে এই গরমে কী করে গেছো কেওনঝাড়। তো মানে বিশ্বাস করো, আমরা যেদিন থেকে এসেছি, মানে শুক্রবার থেকে কিন্তু আমাদের ঘরে এসি চলেনি, আর ফ্যানও রাত্রিবেলা অফ ছিল। কালকে দেখলাম আমাদের কলকাতায় টেম্পারেচার ছিল 32 ডিগ্রি সেলসিয়াস রাত্রিবেলা, আর কেওনঝাড়ে ছিল 26, মানে বুঝতে পারছো 6 ডিগ্রির ডিফারেন্স। এই হচ্ছে আমাদের বলদেবজিউ টেম্পল। তো এখানে সামনে এই দেখো মন্দির, আর ভেতরে মন্দিরের মেন চূড়াটা রয়েছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আশা করছি দেখতে পাচ্ছ। আর এর ভেতরে ক্যামেরা, হেলমেট, রাইডিং গিয়ার্স কোনো কিছু নিয়ে কোনোভাবে অ্যালাউ করলো না, তো সেই জন্য আমরা এখন এসব বাইরে রেখে যেতে চাইনি আর কি, সেই জন্য আমরা এখন যাচ্ছি না, এসে সন্ধ্যাবেলা যাবো। হ্যাঁ, মন্দির রয়েছে সামনে,
সামনে একটা রথ রয়েছে, রথযাত্রা নিশ্চয়ই হয় এখানে খুব ভালোভাবে। সামনে দোকানপাট মন্দিরের সামনে যেরকম থাকে আছে আর কি। আর এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। চলো আপাতত এখান থেকে আমরা বেরোই, গুন্ডিচা ঘাকি ওয়াটারফল যাই। দেখো এটা মনে হচ্ছে রাজবাড়ির একটা পার্ট ছিল, আর এই যেটা এটাই মনে হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। এখন আর ঢোকার সময় নেই, যাই হোক এসে সন্ধ্যাবেলা যদি পারি একবার এসে ঢুকবো। এই জায়গাটা দেখতে অসাধারণ লাগলো, সেই জন্য এখানটায় দাঁড়ালাম। আমরা এখন ওই রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে উঠে পড়লাম হাইওয়েতে। এই হাইওয়ে ধরে এখন আমাদের 46 কিলোমিটার যেতে হবে একদম স্ট্রেট এই হাইওয়ে ধরে। আর হাইওয়েতে উঠেই আমরা এরকম একটা বিউটি পেয়ে গেছি, অসাধারণ। মানে আমি এখন একেবারেই চাই না যে বৃষ্টি হোক, কিন্তু আমার মনে হয় বৃষ্টি হলে বিউটিটা আরেকটু সুন্দর লাগবে। কিন্তু আমি একেবারেই চাই না, মানে আমি প্রে করছি যাতে বৃষ্টি কোনোভাবেই না হয়। বৃষ্টি হলে বাইক নিয়ে যাওয়া খুব মুশকিল, আর তার উপর এতগুলো এই প্রোটেক্টিভ গিয়ার্স সমস্ত কিছু নিয়ে বাইক চালানো খুব মুশকিল। রেনকোট যদিও আছে আমার সঙ্গে, কিন্তু তাও। তা এইখান থেকে সোজা গেলেই আমরা পাবো ঘাটগাঁও। ঘাটগাঁও একটা খুব সুন্দর জায়গা, খুব সম্ভবত একটা ভালো ভিউ পয়েন্ট রয়েছে। চলো এগোতে থাকি আর কি। আর এটা আমার এই চ্যানেলের 3 নম্বর ভিডিও, থার্ড ভিডিও। কেমন কি হচ্ছে ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবে। আর এই সিরিজে হয়তো ফিডব্যাকগুলো ইনকর্পোরেট করতে পারবো না, কারণ ভিডিওগুলো তো অলরেডি শ্যুট করা হয়েই যাবে, আর সেগুলো এডিট করে আমি একটা একটা করে আপলোড করতে থাকবো। বাট পরের সিরিজ থেকে বা পরের ভিডিওগুলো যেগুলো হবে সেগুলোতে কিন্তু অবশ্যই তো দেখতে পাবে তোমরা সেই সমস্ত ফিডব্যাক ইনকর্পোরেট করা হচ্ছে। চলো, মানে চেষ্টা করছি বাংলায় মোটো ব্লগ করার, বাংলায় ট্রাভেল ব্লগ করার। বাংলায় ট্রাভেল ব্লগ অনেকেই করে, বাট বাংলায় মোটো ব্লগ সাকসেসফুলি করে খুবই কমজন। যেমন বৈদিক চ্যাটার্জি, বৈদিকের আমি খুব বড় ফ্যান, বৈদিকের সমস্ত ভিডিও দেখি। বৈদিক, তুমি যদি আমার ভিডিও কোনোভাবে যদি তোমার চোখে পড়ে একটা কমেন্ট করে জানিও প্লিজ, খুব খুশি হব, খুব খুশি হব। আর তোমার সঙ্গে দেখা করারও ইচ্ছে রইল। কলকাতায় তো মিট আপ করবে বলেছো, যখন মিট আপ করবে তখন অবশ্যই আমি আসবো তোমাকে মিট করতে। বৈদিকের জন্য বলছি, তুমি মোটো ব্লগ করছো বাংলায় সাকসেসফুলি, আর একটা মানে যে একটা লেভেল, যে লেভেলটা তুমি অ্যাচিভ করেছো, মানে সেটা সিরিয়াসলি অকল্পনীয়। আর বাংলায় মোটো ব্লগ করা, বাংলায় অ্যাডভেঞ্চার ট্রাভেল করা মোটেও সহজ নয়, সেটা আশা করি সবাই বুঝতে পারছো এতদিনে। ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার এগোতে থাকি এই হাইওয়ে ধরে। অসাধারণ লাগছে এখানে, দেখো আমার বিউটিটা বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। ফাঁকা হাইওয়ে আর দুদিকে এরকম জঙ্গল, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। আর সামনে দেখো রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন, লেখাই রয়েছে এলিফ্যান্ট মুভমেন্ট জোন অ্যাহেড। অ্যানিম্যাল আন্ডারপাস, বাহ, এখানে অ্যানিম্যাল আন্ডারপাস রয়েছে, এটা খুব ভালো। মানে বন্যপ্রাণ যারা, মানে বন্যপ্রাণী তারা রাস্তার নিচে দিয়ে যাতায়াত করবে, এটা খুব সুন্দর, খুব সুন্দর। মানে রাস্তার উপরে উঠে আসলে তাদেরও অসুবিধে, আমাদেরও অসুবিধে, তার থেকে ভালো ওদের জন্য একটা আন্ডারপাস করে দেওয়া। হাইওয়ে থেকে আমরা এখন বাঁদিকে ঢুকে গেছি। আমরা একটু চেঞ্জ করলাম প্ল্যানটা, যেতে যেতে দেখলাম এক জায়গায় লেখা রয়েছে কাঞ্জাহারি ড্যাম, তো সেই জন্যে আমরা এখন ঢুকে গেলাম কাঞ্জাহারির দিকে। এখান থেকে মাত্র 2.6 কিলোমিটার, মানে আমাদের আরও 2.5 কিলোমিটার মতো যেতে হবে কাঞ্জাহারি ড্যামের জন্য। তাহলে আমি যখন রাস্তাতে পড়লে একেবারে দেখেই যাই, নাহলে আবার কালকের মতো কেস হবে, আবার ঘুরে একই দিকে আসতে হবে। রাস্তাটা দেখেছো কি সুন্দর, একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ লাগছে। দেখো রাস্তাটা দেখো, মানে যত ভেতরে ঢুকছি মানে তত যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এদিকে একটা উঁচু, মানে আমার মনে হচ্ছে এদিকেই আছে ড্যামটা। অসাধারণ সুন্দর জায়গাটা, মানে হোয়াট আ বিউটি, জাস্ট সি, জাস্ট লুক অ্যাট ইট। ও সিরিয়াসলি হোয়াট আ বিউটি। রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই দুটো বাচ্চা মেয়ে দেখো আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে। এদিকে বেশ মানে বসতি আছে, এখানে লোকজনের বাড়িঘর আছে কিছু দেখছি, মানে গ্রামের লোকজন এখানে থাকেও বেশ। কিন্তু এখানে লাইফস্টাইল মানে বুঝতেই পারছো খুব ডিফিকাল্ট, মানে এখানে জীবনযাপন করা খুবই ডিফিকাল্ট। কাঞ্জাহারি ড্যাম, এখানে বিশেষ কিছু নেই, তো এই জাস্ট ড্যামটা একটা বেশ সুন্দর দেখতে, এছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, চলো এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, এখানে জাস্ট একটু ছবি টবি তুলবো, তুলে বেরিয়ে যাবো আর কি। কাঞ্জাহারি ড্যাম দেখে আমরা আবার উঠে পড়লাম এই NH20-তে। আমরা এখন যাব গুন্ডিচা ঘাকি ওয়াটারফলস। এখানে যাওয়ার পথে কাঞ্জাহারিটা দেখলাম বলে ঢুকে পড়লাম, কিন্তু গিয়ে তো দেখলে মানে সেরকম বিশেষ কিছু নেই, আর পুরো ফাঁকা ফাঁকা। আর এটা হচ্ছে NH20, এটা আসছে বিহার থেকে, বিহারের বখতিয়ারপুর থেকে এসে উড়িষ্যার কোনো একটা জায়গায় শেষ হচ্ছে NH20। তো এই রাস্তা ধরে আমাদের মোটামুটি আরও 30 কিলোমিটার যেতে হবে, গিয়ে ঢুকে যেতে হবে
গুন্ডিচাঘাকি ওয়াটারফলের দিকে। হ্যাঁ, 1 কিলোমিটার দূরে রয়েছে টোল প্লাজা। আর জাস্ট টোল প্লাজাটা পেরিয়েই আমাদের ইউটার্ন করতে হবে, করে ওদিকে ঢুকে যেতে হবে, মানে ডান দিকে ঢুকে যেতে হবে। হাইওয়ে থেকে নেমে আমরা এখন যাচ্ছি গুন্ডিচাঘাকি ওয়াটারফলসের দিকে। এটা প্রচুর দূর, জায়গাটা অনেক দূর, বাপরে বাপ। আমরা হাইওয়ে ধরে মোটামুটি 30 কিলোমিটার এসেছি, এখন আরও 26 কিলোমিটার মতো যেতে হবে। হাইওয়ে ধরে 30 না, আরও বেশি হবে। আমি অ্যাকচুয়ালি অডোমিটার দেখছিই না, দেখলে বুঝতে পারতাম। অনেক দূর আছে এটা, অনেক দূর আছে। এখন যেদিকে যাচ্ছি মানে কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই। দেখছো পুরো ফাঁকা ধুধু মাঠ। আর এদিকে দেখো শুধু দুটো ছোট ছোট টিলা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু নেই এদিকে। এখন যাচ্ছি ঘাটগাঁওয়ের উদ্দেশ্যে। ঘাটগাঁও এখান থেকে কিন্তু আরও কত কিলোমিটার, 11 কিলোমিটার মতো। মানে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ আর হয় না। যদিও রাস্তাটা খুবই সুন্দর, মাঝে মধ্যে সাবধানবাণী লেখা রয়েছে, নো মোর ভিকটিমস অন দ্য রোডস। ইয়া, দ্যাট শুড বি মোটো ফর অল অফ আস, নো মোর ভিকটিমস। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। আরও একজন রাইডার ভাই। ফাইনালি একটা বোর্ড দেখতে পেয়েছি যেখানে লেখা রয়েছে গুন্ডিচাঘাকি জলপ্রপাতকু স্বাগত। ফাইনালি আমরা গুন্ডিচাঘাকির রাস্তায় পৌঁছেছি। মানে তো পুরো 7 সমুদ্র 13 নদী পার করে আসার মতো অবস্থা হলো, বাপরে বাপ। ফাইনালি এখানে দেখতে পেয়েছি গুন্ডিচাঘাকি। নিচের দিকে আছে পার্কিং, গুন্ডিচাঘাকি জলপ্রপাত লেখাই রয়েছে। বেশ সুন্দর একটা আয়রন ব্রিজ রয়েছে এখানে। আর ওয়াটারফলটা কোনটা সেটাই আমি খোঁজার চেষ্টা করছি। গুন্ডিচাঘাকি ওয়াটারফল এই নিচের দিকে যেটা দেখছো, এখন তো পুরো শুকনো, ওখানে সরু একটা জলের ধারা আসছে। এখন আর কিছু নেই বেসিক্যালি, দেখো পুরো শুকনো, আর কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। নিচে কিছু লোকজন গিয়ে জাস্ট ফটো তুলছে, এইটুকুই। আমি আর নিচে নামছি না, জাস্ট ওপর থেকে দেখে বেরিয়ে যাচ্ছি। আর কিচ্ছু নেই এখানে, এইটুকুই গুন্ডিচাঘাকি। আর তবে হ্যাঁ, এই আয়রন ব্রিজ একটা রয়েছে, এই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ, সুন্দর একটা আয়রন ব্রিজ রয়েছে। চলো এখান থেকে এবার বেরোই, এখানে আর বেশি কিছু করার নেই। 61 কিলোমিটার এসে জাস্ট এটা দেখে চলে যেতে হচ্ছে। আর এদিক থেকে ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদের। এদিক থেকে দেখো, এই জাস্ট জলটা ওদিক থেকে এসে এদিকে দিয়ে বেরিয়ে যায় কোনো দিকে। এই হচ্ছে গুন্ডিচাঘাকি ওয়াটারফল। সত্যি কথা বলতে গুন্ডিচাঘাকি ওয়াটারফল এসে কিছুটা হতাশই হলাম। মানে যেরকম ভেবেছিলাম সেরকম কিন্তু নয়। আর কেওনঝাড় থেকে এই রোদের মধ্যে 61 কিলোমিটার এসে দেখার মতো আমার তো মনে হলো না। এখানে একটা দোকান দেখে দাঁড়ালাম, এই দোকানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে এখন আবার আমরা বেরোচ্ছি। তো আমরা এখন এদিকে যাবো, এদিকে গেলে সীতাবিঞ্জি পাবো। আর চিকিনিয়া পার্কটা ভাবছি স্কিপ করে দেবো, কারণ চিকিনিয়াতে কিছু নেই অ্যাকচুয়ালি। তো ওই দোকানে আমরা দাঁড়িয়ে খেলাম, দুটো ফ্রুটির ওই পাউচগুলো হয় না, ওই দুটো পাউচ খেলাম। আর পাউচগুলো খেয়েও মানে কি বলবো, ঠিক ওই তৃষ্ণা মিটলো না। তারপরে আরও একটা 1/2 লিটারের বোতল নিয়ে অলমোস্ট শেষ করে ফেলেছি বোতলটা। আর একটুখানি আছে, ওটা ব্যাগে রেখে দিয়েছি। মানে এদিকটা ভালো গরম আছে, ভালো গরম। যাই হোক, এবার আপাতত আমাকে পেট্রোল ভরাতে হবে। সামনেই একটা রয়েছে ভারত পেট্রোলিয়ামের পাম্প, তো সেখান থেকে পেট্রোল ভরাবো। ভরিয়ে চিকিনিয়া পার্কটা আমি জানি না কি করব, খুব সম্ভবত স্কিপ করে দেবো। কিছু নেই, আমি দোকানেও জিজ্ঞেস করলাম, তো ওই দাদাও বললো দোকানে চিকিনিয়া পার্কে কিচ্ছু নেই, সীতাবিঞ্জিতে রয়েছে, তো সেখানে যাব। এই জায়গাটা হচ্ছে ঘাটগাঁও। জায়গাটা কিন্তু বেশ বড়, মানে বেশ মফস্বল শহর টাইপের, খুব একটা ছোট জায়গা না। এখানে হোটেল সমস্ত কিছুই আছে। আর ওই তারিণী মন্দিরটা ছিল, তো মন্দিরের সামনে আমি আর দাঁড়াইনি। মন্দিরের সামনে বেশ ভালো ভিড় ছিল, কিছু একটা উৎসব চলছে ওখানে, আমি সেই জন্য আর দাঁড়াইনি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পই বেশি। আমি কালকেও যোশীপুর থেকে ভরিয়েছিলাম, কালকে না পরশু দিন, সেটাও ইন্ডিয়ান অয়েল ছিল, এটাও ইন্ডিয়ান অয়েল। এখানে পেট্রোলের দাম হচ্ছে 104 টাকা 50 পয়সা। যোশীপুরে 104 টাকা 70 পয়সা ছিল। ফুল ট্যাঙ্ক করে দিও। কার্ড পেমেন্ট হଉଛି তো ଫୋନ୍ପେ ଆହୁରି ଯିବ ମାନେ। তো এখানে আমরা পেট্রোল পাম্পে 500 টাকার তেল ভরলাম, 4.79 লিটার্স। আরও একটু তেল যেত, কিন্তু ঠিক আছে, আপাতত আমার হয়ে যাবে, মানে কালকে অবধি হয়ে যাবে এই তেলে। আমরা আবার চলে এসেছি NH20-তে। NH20 ধরে এখন আমাদের যেতে হবে 17 কিলোমিটার। তারপরে আবার বাদিকে বেশ কিছুটা ঢুকে আমাদের পৌঁছতে হবে সীতাবিঞ্জি। চলো, রাইডটা বেশ ভালোই হচ্ছে। ওই যে জায়গাটায় আমরা গেছিলাম, গুন্ডিচাঘাকি ওয়াটারফলস, তো ওটাও ওখানকার স্থানীয় লোকেরাও সেটাই বললো যে বর্ষার সময়টা একটু বেশি ভালো লাগে, কিন্তু এই সময় কিছু থাকে না। সেটাই স্বাভাবিক, এই সময় তো পুরো শুকনো, সেই জন্য আমাদের অতটা ভালো লাগেনি, কিন্তু খুব একটা খারাপও লাগেনি। আর ঠিক আছে, মানে অভিজ্ঞতা আর কি।
শুধু ভীমকুণ্ডটা যাওয়া হলো না, ভীমকুণ্ডটা যাওয়ার বেশ ইচ্ছে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ভীমকুণ্ডটা আবার মানে এটা যেমন আমরা এদিকে চলে এসেছি না 61 কিলোমিটার, তো ভীমকুণ্ডটা হচ্ছে উল্টো দিকে। তো মানে একদিনে দুটো কভার করতে গেলে আমি গুগলে রুট প্ল্যান করছিলাম, তাহলে আমার মোটামুটি 250 কিলোমিটার হয়ে যাচ্ছিলো সব মিলিয়ে, অলমোস্ট 250 কিলোমিটার্স। তো সেই জন্যে আমি একটাকে বাদ দিতে চেয়েছিলাম, ভীমকুণ্ডটা, ওই জন্য ভাবলাম বাদ দেবো, কারণ ভীমকুণ্ড পরেও আসতে পারবো আমি, কারণ ভীমকুণ্ডটা বাড়িপদার দিক থেকেও ঢোকা যায়। গুন্ডিচাঘাগি ওয়াটারফলটা পরে আসা আবার ডিফিকাল্ট, কারণ এটা তাহলে আমাকে কেওনঝাড় এসে কেওনঝাড় থেকে আবার আসতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে এবার যখন এসছি কেওনঝাড়, তাহলে আমি এটা করে নিই, গুন্ডিচাঘাগি। আমাদের ট্রিপ তো মোটামুটি হয়েই গেল আর কি, 3 দিন শেষ, আজকে তৃতীয় দিন। আজকে যদি বিকেলে ওয়েদার ভালো থাকে, মানে যদি বৃষ্টি না হয়, প্রত্যেক দিনই বিকেলে বৃষ্টি হচ্ছেই, তো আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আজকে আমরা বেরোবো একটু কেওনঝাড় শহরটা একটু ঘুরে দেখবো। শহরটা কিন্তু বেশ ভালো, আমরা অন্ধকারের মধ্যে বেরোই বলে কিছু বুঝতে পারি না, নাহলে শহরটা কিন্তু বেশ ভালো, আজকে দেখবো। এখানে দেখো আবার সেই বিউটি, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম ফাঁকা হাইওয়ে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুব ভালো, মানে খুবই ভালো, দেখতেই পাচ্ছ হাইওয়েগুলো। আমরা এখন আবার সেই টোল প্লাজাটায় চলে এসেছি। এইখান দিয়েই আমরা মানে এখান দিয়েই আমরা ঢুকে গিয়ে নিচের দিকে ঢুকে গেছিলাম গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের দিকে। এখান থেকে আরও আমাদের যেতে হবে আরও 5 কিলোমিটার, আরও 5 কিলোমিটার গেলে আমরা সীতাপিঞ্জি ঢোকার রাস্তাটা পাবো। মানে হাইওয়েতে কিভাবে কিলোমিটার আর সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর ওই রাস্তায় যখন ছিলাম মনে হচ্ছিল কখন পৌঁছবো, কখন পৌঁছবো। এটাই মজা রাইডের। এখানে লেখা রয়েছে সীতাপিঞ্জি 5 কিলোমিটার, তো আমাদের বাঁদিকে ঢুকে যেতে পারে। এখান থেকে কেওনঝাড় হচ্ছে মাত্র 25 কিলোমিটার। কাটরাবেড়া টু সীতাপিঞ্জি রোড এই রাস্তাটার নাম, আর এই জায়গাটার নাম হচ্ছে কাটরাবেড়া। মানে কেওনঝাড় কিন্তু সত্যি মানে প্রকৃতির কোনো রকম কোনো কার্পণ্য দেখতে পাচ্ছি না কিন্তু কেওনঝাড়ে। বেশ জঙ্গল, পাহাড়, এতগুলো জলপ্রপাত। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে এই সব ছোটো ছোটো জলপ্রপাত এগুলোকে ধর্তব্যের মধ্যে আনাই যায় না, হয়তো যায় না, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। প্রকৃতিপ্রেমীদের কাছে তো এরকম কোনো বৈষম্য থাকাই উচিত না। যারা প্রকৃত প্রকৃতিপ্রেমী তাদের কাছে তো সবই সমান হওয়া উচিত, আমার তো তাই মনে হয়। এগোতে থাকি এই রাস্তায়, দুদিকে সুন্দর গাছ, তার মধ্যে এরকম রাস্তা, আর এখানে একটা বেশ বসতিও রয়েছে, সুন্দর মাটির বাড়ি দেখতে পাচ্ছি গ্রামের দিকে। চলে এসেছি সীতাপিঞ্জি, এই হচ্ছে আমাদের সীতাপিঞ্জি রক। এখানে কি বাইক নিয়ে যাওয়া যাবে না বাইক রেখে ঢুকতে হবে কে জানে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমি জানি না এখানে আর কি রোমাঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি তো কিছু না দেখে শুনেই বাইকটা নিয়ে ঢুকে পড়লাম, এখানে কাউকে কোনো লোকজন দেখতেই পেলাম না। আমি জাস্ট বাইকটা নিয়ে ঢুকে পড়েছি, মানে গাড়ির চাকার দাগ দেখতে পেয়েছি, আমি আমার বাইক নিয়ে ঢুকে পড়েছি। তবে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, এখানে একটু সময় কাটানো যেতেই পারে। কি সুন্দর লাগছে জায়গাটা, শুধু দেখো। এদিক দিয়ে আবার বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, এদিক দিয়ে বেরিয়ে এসে আবার আমি গ্রামের ভেতরে চলে এলাম। চলো একটু দেখি ওদিকে কি আছে, চলো। আর এই সামনে এইখানটা থেকে, এই জাস্ট গাছটার সামনে থেকে ঘুরিয়ে নেবো, আর ঢুকবো না ভেতরে। আর বেশি অ্যাডভেঞ্চারাস হওয়ার দরকার নেই এখানে। চলো এখান থেকে ঘুরিয়ে নিই এবার। জায়গাটা কিন্তু বেশ দুর্দান্ত লাগলো আমার। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, অচেনা জায়গা, তারপর ওখানে গেট ফেট করা রয়েছে, বুঝতে পারছিলাম না যে বাইক নিয়ে ঢুকবো কি ঢুকবো না। তো ফাইনালি ঢুকে পড়েছি। আর সামনে এটা কি হনুমান না অন্য কিছু, বাবারে, এসব একদম পুরো জঙ্গল। হ্যাঁ, হনুমান, আমাদের পূর্বপুরুষরা সব আছে এখানে। সীতাপিঞ্জি, সেখানে হনুমান থাকবে না তাই কি হয়? হনুমান তো থাকতেই হবে। দেখো শুধু জায়গাটা, মানে বেশ, মানে পরিবেশটাই একটা অন্যরকম। মানে মাঝখানে গরু চড়ে বেড়াচ্ছে, এদিকে হনুমান রয়েছে, এখানে একটা কিছু রয়েছে, এটা মনে হচ্ছে একটা মন্দির টাইপের হবে, কারণ এই জায়গাটার নামই ছিল সীতাপিঞ্জি রক অ্যান্ড কেভ। ডান দিকে দেখো, এই যে রক আমাদের দেখা যাচ্ছে ডান দিকে। মানে 61 কিলোমিটার গিয়ে ওই যে মানে একটু খারাপ লাগা ঠিক না, মানে গিয়ে যে একটু হতাশ হওয়ার যে ভাবটা ছিল সেটা কিন্তু এখানে এসে পুরোপুরি কেটে গেল। দারুণ লাগছে আমার এই জায়গাটা, অসাধারণ লাগছে, কি বলবো, অসাধারণ লাগছে।
সামনে দেখো, এইটাই মনে হচ্ছে কিছু একটা আছে, কারণ এখানে ওঠার সিঁড়িও করা রয়েছে। এখানে কি আছে একটু নেমে দেখছি, এখানে কি আছে একটুখানি উঠে দেখার চেষ্টা করি, সেই জন্যই উঠছি একটু। আরও দুজন এসছেন এখানে, তো ওনারাও ফার্স্ট টাইম এসছেন, তো কারোরই কোনো আইডিয়া নেই এখানে কি আছে। তো চলো একটু নিজেরাই ঘুরে দেখি, এক্সপ্লোর করি। আর এখানে উঠে কি হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না। এই জায়গাটা, এখানে একটা ওঠার জায়গা আছে, সিঁড়ি মতো করা আছে, কিন্তু এটা দিয়ে ওঠাটা কি ঠিক হবে? কিছু নেই বেসিক্যালি এখানে। এখানে হয়তো কোনো হিস্টোরিক্যাল প্লেস, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এক্স্যাক্টলি কী সিগনিফিকেন্স এই জায়গাটার, কী ব্যাপার, সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, বা সেরকম কোনো ইনফরমেশন এখানে কোথাও দেওয়া নেই। তবে হ্যাঁ, জায়গাটা বেশ ভালো। আজকে যে কটা জায়গা ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে, সব থেকে ভালো। সীতাবিঞ্জি রক অ্যান্ড কেভ দেখে বেরিয়ে পড়লাম। কেভটা যদিও আমি বুঝতে পারিনি কোথায় আছে, কেভের মুখটা হয়তো এখন বন্ধ করা আছে বা কিছু ব্যাপার আছে, আমি জানি না ঠিক। আর এদিকটাতেও আছে, এটাও হতে পারে, এদিকেও হতে পারে। দেখো মানে বেশ সুন্দর জায়গাটা, অসাধারণ অসাধারণ লাগলো, সিরিয়াসলি খুব সুন্দর। চলো এখান থেকে এবার আমরা বেরোই। আমরা এখন চলে যাব কেওনঝড়। যদি রাস্তায় কোনো ভালো জায়গা পাই লাঞ্চ করার, তাহলে লাঞ্চ করে একেবারে হোটেলে ঢুকবো, ঢুকে একটু রেস্ট নিয়ে আবার আমরা বিকেলের দিকে বেরোবো। আর তোমাদের তো ওটিডিসির পান্থনিবাসটা দেখানোই হয়নি, চলো এখন গিয়ে আশা করছি সময় পাবো তোমাদেরকে পান্থনিবাসটা দেখিয়ে দেবার। এই জায়গাটা দেখছো কীরকম, এটা জানি না এরকম কীভাবে হয়ে গেছে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা দেখে আমি দাঁড়ালাম। আর 4 কিলোমিটার গেলে পেয়ে যাবো NH20। NH20 ধরে আমরা আবার ব্যাক করে যাই কেওনঝড়, গিয়ে খেয়ে দেয় আবার বিকেলে বেরোবো। তবে বিকেলে বেরিয়ে আমি আর আজকে ব্লগ করবো কিনা জানি না, কারণ মন্দিরের ভেতরে যেতে হলে হেলমেট, ক্যামেরা সমস্ত কিছু রেখে যেতে হয়, সেটা আমি করতে চাই না। কারণ ওখানে জাস্ট বাইরে একটা জায়গা করা আছে, সেখানে তোমাকে রেখে যেতে হবে, তার কোনো নিরাপত্তা নেই, মানে আমার তো মনে হলো সেরকমই। তো সেই জন্য আমি আর ক্যামেরা ফ্যামেরা কিছু নিয়ে যাবো না, জাস্ট যাবো মন্দিরে একটু পুজো দেবো, দিয়ে চলে আসবো। তোমরা যদি ভীমকুণ্ড যেতে চাও কেওনঝড় থেকে, মানে কেওনঝড় সাইডে যদি ভীমকুণ্ড দেখতে চাও, তাহলে তোমাদের এই রাস্তায় ঢুকতে হবে। এ দেখো লেখা রয়েছে ভীমকুণ্ড। ভীমকুণ্ড এখান থেকে মাত্র 35 কিলোমিটার দূর। যেতে যেতে এখানে পেলাম হোটেল রোহানিকা। আর এখানে দেখো বাইরে চলছে পেঁয়াজ কাটা, আর এখানেও এখনও রান্না হচ্ছে। আর এদিকে সোলার প্যানেল দিয়ে তৈরি হচ্ছে কারেন্ট, তার মানে মনে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি কানেকশান নেই, বা যাই হোক যে কোনো কারণে এরা সোলার প্যানেল ব্যবহার করে, ব্যাপারটা বেশ ভালোই। আর আমি জিজ্ঞেস করলাম ওনাদের, তুমি বললো বাইকটা ছায়ায় রেখে দাও, তো এটা একটা বেশ সুবিধেই হলো। তো এখানে আবার কালকের মতো রুটি খাবো, রুটি ডিম ভাজা খাবো, খেয়ে এখান থেকে বেরোবো, এই আর কি। আজকাল আমার মানে ওই সোনি ZV-1 ক্যামেরাটা বার করতেই ইচ্ছে করছে না। আমি হেলমেটে গোপ্রোটা লাগানো আছে, এটা দিয়েই তোমাদের যা দেখানোর সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। যাই হোক, কেমন লাগছে বলো। কেওনঝড় এখান থেকে আর মাত্র 17 কিলোমিটার দূর। তো এখানে দেখলে তোমরা এই হোটেল রোহানিকাতে আমরা খেলাম। আমরা আজকেও কালকের মতো দুজনে মিলে 7টা রুটি আর ডাবল ডিমের ভুজিয়া খেয়েছি, মানে 4টে ডিম দিয়ে বানিয়ে দিয়েছে টোটাল। তো আজকে খাবারের দামটা একটু বেশি নিল, আজকে নিল 120 টাকা সব মিলিয়ে। আর কালকে এর সঙ্গে একটা জলের বোতল ছিল, সেটা নিয়েও হয়েছিল 120 টাকা। যাই হোক, তো ঠিকই আছে, অসুবিধা নেই। আর কালকে বোধহয় এর সঙ্গে আরও কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, সব মিলিয়ে 120 টাকা হয়েছিল কালকে। এখন শুধু ট্রাক দাঁড়িয়ে আছে, আর সামনে পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে। এখন আকাশ একটু মেঘলা হয়ে রয়েছে, সেই জন্য খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এদিকে মনে হয় হাতি প্রচুর আছে, কারণ আমি মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি, মানে 150-200 মিটার ছাড়া ছাড়া এই এলিফ্যান্ট মুভমেন্ট জোন বোর্ড দেওয়া রয়েছে। আর এটা একটা হেল্পলাইন নাম্বার 1033। তো এখানে যে কোনো রকম যদি সমস্যা হয় তাহলে 1033-তে কল করলে কিছু একটা সুরাহা পাওয়া যাবে। আশা করি আমাদের কারোর কোনোদিনও এই হেল্পলাইনে ফোন করার দরকার হবে না। যদি দরকার হয় তাহলে নাম্বারটা মনে রেখো, 1033। হ্যাঁ, একটা ছোট নালা আছে সুন্দর। বা কেওনঝড়ের তো এটাই বিউটি, মানে পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, এরকম ছোট ঝোড়া, এই তো এই সব মিলেই তো কেওনঝড়। আর তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, খনি। কালকে আমরা যেগুলো দেখছিলাম OMC, ওড়িশা মাইনিং কর্পোরেশনের যে খনি, সেগুলো সমস্ত কিছু রয়েছে।
খুব সম্ভবত এখানে আয়রা নৌরি পাওয়া যায়, আমি জানি না ঠিক, যদি কেউ জেনে থাকো তাহলে আমি জানিও তো কমেন্ট সেকশনের মাধ্যমে। দুদিকে জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ লাগছে। আবার দেখো সামনে আরেকটা রয়েছে এলিফ্যান্ট মুভমেন্ট জোন। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু একটা রয়েছে, হাইওয়ে এলিফ্যান্ট স্কোয়াড এই ধরনের কিছু একটা লেখা ছিল। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। কলকাতা থেকে মাত্র 300-350 কিলোমিটার মতো ধরো কলকাতা থেকে টোটাল ডিস্টেন্স, তার মধ্যে যে এত সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। মানে যারা বাইক রাইড করো তোমরা বা যারা লং ড্রাইভে যেতে পছন্দ করো তারা কেওনঝড় একবার ঘুরে যেও পারলে, খুব সুন্দর। মানে তোমাদের কেওনঝড় হতাশ করবে না একেবারেই। দেখো আমরা এখন জাস্ট কেওনঝড় শহরে ঢুকছি, আর ঢোকার সময় দেখো কি সুন্দর একটা ন্যাচারাল বিউটি। এদিকে সামনের দিকে মানে যেদিকে তাকাবে পাহাড়, মানে এরকম ছোট্ট সুন্দর পাহাড়, আর তার মধ্যে এরকম হাইওয়ে, দারুণ লাগছে, দারুণ দারুণ। পাহাড়গুলো এখন আরও কাছে চলে এসছে, আর এদিকে দেখো ওফ অসাধারণ। দেখতে পাচ্ছ সাইডে পুরো ট্রাকের সারি, আর এগুলো সব দেখে মনে হচ্ছে ওই খনি থেকে আয়রন ওর বা মানে খনি থেকে যেগুলো তোলা হয় সেগুলো নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়। আর এগুলো সব কেওনঝড়ের লোকাল গাড়ি, সব OR09। সামনে সোজা যদি চলে যাও তাহলে হচ্ছে রিমুলি, আর যদি বাঁদিকে ঢুকে যাও তাহলে হচ্ছে কেওনঝড় ওল্ড টাউন। এদিকে যাচ্ছে সিধামাটা মন্দির, আর এদিকে দেখো কি সুন্দর দেয়ালের গায়ে দেখেছো পেন্টিংগুলো, অসাধারণ না? এই যে সামনে দেখতে পেয়ে গেছি আমাদের পান্থনিবাস, আমাদের কেওনঝড়ের আস্তানা। আপাতত আমাদের আজকের মতো সকালবেলার ভ্রমণ শেষ, এবার আমরা একটু ল্যাদ খেয়ে বেরোবো আবার। এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিস, আমাদের ইয়ের পাশেই। আমরা চলে এলাম পান্থনিবাসে। তো তোমরা তো দেখলে আমরা ঘুরে চলে এলাম আবার পান্থনিবাসের ভেতরে। তো এখানে এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরোবো। আর এই পান্থনিবাসটা না মানে লোকেশনটাও মানে খুবই সুন্দর, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। চলো তোমাদের ওই ব্যালকনিটাই নিয়ে যাই। ব্যালকনিটা বোধহয় তোমরা দেখেছো আগের ব্লগে, বাট চলো আবারও তোমাদের ওই ব্যালকনিটা দেখে। ব্যালকনিটা খুবই সুন্দর। এইখানে যে রুমগুলো রয়েছে এগুলো সব হচ্ছে স্যুট, এগুলো সব একটা স্যুট রুম। আর আমরা যেটায় রয়েছি সেটা হচ্ছে একটা ডিলাক্স, এসি ডিলাক্স রুম। তো ওটা নামেই ডিলাক্স, তো কেন বলছি সেটা বলবো একটু পরে। দেখো এখান থেকে শুধু ভিউটা দেখো, এটা হচ্ছে NH নাম্বারটা ভুলে গেছি, মোটমাট এটাই হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। আগের ভিডিওতে খুব সম্ভবত আমি এটা ভুল বলেছিলাম, কিন্তু আমি পরে দেখেছি এটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। আর এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে ওই সানঘাগরা, বড় ঘাগরা, সব এই রাস্তাতেই রয়েছে। তো এই আর কি, চলো এবার এখান থেকে আমরা একটু জাস্ট রেস্ট নিয়ে আবার বেরোই। বেরিয়ে অ্যাকচুয়ালি এখন যাবো হচ্ছে এই মন্দিরগুলো, আর মন্দিরগুলোতে না ক্যামেরা নিয়ে ঢুকতেই দিচ্ছে না, ক্যামেরা, রাইডিং গিয়ার্স, কি হেলমেট পর্যন্ত নিয়ে ঢুকতে দিচ্ছে না। তো সেই জন্য আমি ডিসাইড করেছি এগুলো সব এখানে রেখে যাব, ঘরে মানে হোটেলের রুমে এগুলো রেখে তারপরে যাব, এটাই ডিসাইড করেছি। পান্থনিবাসের মেন এন্ট্রি এইটা, আর পার্কিংটা যে ঠিক এর নিচে, মানে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক এর নিচে রয়েছে পার্কিং। প্রচুর মানে পার্কিংয়ের জন্য প্রচুর স্পেস রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে তোমরা গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের প্রচুর স্পেস রয়েছে, আর পুরোটা হচ্ছে কভার্ড পার্কিং। মানে এর যে নিচেটা আছে না, মানে এটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি 3 তলায়, আর একদম গ্রাউন্ড ফ্লোরটা মানে 1 তলাটাই হচ্ছে পুরোটা পার্কিং। গুড মর্নিং গাইজ, আর আজকে হচ্ছে আমাদের ট্রিপের 4th ডে। তো গতকাল দেখেছিলে যে গতকাল আমরা ঘুরে এসে তারপর বিকেলবেলা আবার গেছিলাম বলদেব জিউ টেম্পল এবং সিদ্ধমাতা টেম্পলে। তো সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে আসি। আর আমি তোমাদের বলেছিলাম সকালে যে ওখানে ক্যামেরা, হেলমেট, রাইডিং গিয়ার্স এইসব নিয়ে ঢোকা অ্যালাউ নেই, এবং মন্দিরের ভেতরে সেটা অ্যাকচুয়ালি লেখা ছিল। ইনফ্যাক্ট ওখানে ফটোগ্রাফিও অ্যালাউড নেই বলদেব জিউ টেম্পলে। তো সেই জন্য আমি আর ফটো তুলিনি ওখানে। সিদ্ধমাতা টেম্পলে ফটো তোলা অ্যালাউ ছিল, তো সেখানে আমি ফটো তুলেছি। তো সেগুলো তোমরা দেখছো স্ক্রিনে এখন। তারপর গতকাল ফিরে এসে আর কিছু করার ছিল না, তারপর কেওনঝড় শহরটা একটু ঘুরে এসেছি, মানে জাস্ট ওই কেওনঝড় স্টেশনটা একটু দেখে এসেছি। খুব সুন্দর, মানে ছোট্ট স্টেশন, সারাদিনে মাত্র 3টে ট্রেন আসে, তার মধ্যে একটা আবার উইকলি, মানে রোজ 2টো করেই আসে, শুধুমাত্র সোমবার বোধহয় 3টে ট্রেন আসে, মানে একদম ছোট্ট স্টেশন। আর আমরাও গিয়ে দেখলাম মানে মালগাড়ি দাঁড়িয়ে ছিল স্টেশনে অনেক। তো যাই হোক, তো এইসব দেখে কেওনঝড় শহরটা একটু ঘুরে এলাম। বেশ সুন্দর ছোট্ট শহর, বেশ ভালো, রাস্তাঘাটও ম্যাক্সিমামই ভালো। কিছু কিছু জায়গায় রাস্তাঘাট একটু খারাপ আছে, আর সেগুলো সারানোর কাজ চলছে অ্যাকচুয়ালি। আর সব থেকে ভালো যেটা লেগেছে, কেওনঝড়ের ট্রাফিক কিন্তু খুব ডিসিপ্লিন, খুব ডিসিপ্লিন।
মানে এত ছোট শহরে সবাই ট্রাফিক রুল মেনে চলছে, মানে ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। তো এখন জাস্ট উঠলাম সকালবেলা, উঠে এখন আমাদের আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা যাব বাংরিবসি। আর আজকের রাত্রে আমরা বাংরিবসিতে থেকে আমরা আগামীকাল রওনা দেবো কলকাতার জন্য, মানে আমাদের বাড়ির জন্য। তো চলো এই ভিডিওটা বেশি লম্বা করবো না, এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো বাংরিবসির উদ্দেশ্যে। এখান থেকে বাংরিবসি ডিস্টেন্স কত হবে, 120-25 কিলোমিটার হবে ম্যাক্স টু ম্যাক্স। তো মাত্র 125 কিলোমিটার জার্নি করবো, সেই জন্য কোনো তাড়াও নেই, কিছু নেই, আরামসে খেয়ে দিয়ে বেরোবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর তোমাদেরকে যেমন বলেছি যে এই ভিডিওর ফিডব্যাক বা সাজেশনস যেগুলো দিতে চাও সেগুলো নিশ্চিন্তে দিতে পারো। এই সিরিজে হয়তো হবে না, বাট পরের সিরিজ থেকে সেগুলো অবশ্যই ইনকর্পোরেট করবো। তো চলো ভিডিওটা শেষ করলাম। আর একদম নতুন চ্যানেল, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার সঙ্গে, বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সঙ্গে।